সবার যে ভালো লাগে আমার প্রতি, সবার যে আনন্দ আমি পুরস্কার পাওয়ায়, আমার কাছে মনে হয় এটা বিশাল পুরস্কার। কখন এমন হওয়ার সম্ভাবনা আছে যে ইন ফিউচারে ডিরেকশন দেয়া? একটা থেকে দুইটা সিনেমা আমি করতে চাই। শিল্পীর জীবনে প্রেম কতটা গুরুত্বপূর্ণ? আমার তো সবকিছুতেই প্রেম। ইন্ডাস্ট্রিতে অনেক সিন্ডিকেট রয়েছে, তুমি কি কোনো সিন্ডিকেটের মধ্যে পড়ো? আমি আমার মতো চলি। খায়রুল বাশারের তো সঙ্গীত শিল্পী হওয়ার কথা ছিল, সে অভিনয় শিল্পী হয়ে গেল। গানটা আসলে পারি না। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটের সঙ্গে আছি মৌসুমী মৌ। আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন, দর্শক খুব ভালো হতো যদি একগুচ্ছ ফুল নিয়ে আসা যেত, কারণ বন্ধু আমার তিনি, শুধু আমার না আরো অনেকের। একটা বিষয় বলতে হবে, একজন স্বপ্নবাজ তরুণ, তার জীবন শুরু করেছিল কি হবে আমি ঠিক জানি না, আসলে এটা তার কাছ থেকে শুনবো। তবে তিনি সঙ্গীত শিল্পীও হতে পারতেন, কিন্তু হয়ে গেলেন অভিনয় শিল্পী, এবং অভিনয় জগতে একটু একটু করে তিনি সামনে এগিয়ে গেলেন, অর্জন করলেন সমালোচকদের রায়ে মেরিল প্রথম আলো পুরস্কার। তার অনেক পরিচয় রয়েছে, সেই প্রসঙ্গে আমি না হয় না যাই, তবে এইটুকু বলতে পারি তিনি অনেক কাজ দিয়ে আমাদের ভালোবাসা অর্জন করেছেন। সেই ইতি তোমারই ঢাকার কথা বলতে পারি, নেটওয়ার্কের বাইরের কথা বলতে পারি, আমাদের সেই মুন্না যার কথা বলছি, আমাদের চরের মাস্টার কথা বলবো, তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী খায়রুল বাশার। অভিনন্দন, অভিনন্দন এবং অভিনন্দন। কি খবর? ধন্যবাদ। ভালো। আপনার কি খবর? তোমার কি খবর? খুব ভালো, খুব ভালো। আমার খুব মন খারাপ হচ্ছিল একটা জিনিস ভেবে, যে 2 বছর আগে যখন আমি মেরিলের রেড কার্পেট উপস্থাপনা করছিলাম, তো ওইবার দেখলাম যে আমার বন্ধু নমিনেশন পেয়েছে। আমি খুব অপেক্ষা করছিলাম যে এবার হয়তো নামটা বলা হবে। তো যখন নামটা বলা হলো না, আমি একটু আপসেট হলাম, এবং তারপর পেছন থেকে বের হয়ে এলাম, এবং আমাদেরই পরিচিত সোহাগ ভাই, হাসান ইমাম সোহাগ, তাকে বললাম যে ভাইয়া বাসার মানে রিজভি তো পুরস্কারটা পেলো না, মনটা খারাপ হয়ে গেল। তো এবার যখন দেখলাম এবার যেতে পারিনি আমি, তখন মানে আনন্দটা অন্যরকম ছিল। এখন আমি তোমার আনন্দের কথা জানতে চাই, যে তুমি কিরকম ফিল করেছো? এবং জোড়া মনোনয়ন। হ্যাঁ, মনোনয়ন 2টা ছিল, এটাই অনেক বেশি আনন্দের ছিল। পুরস্কার পাওয়া সেটাও আনন্দের ছিল। তার চাইতে বেশি আনন্দের ছিল যে সবার যে ভালো লাগে আমার প্রতি, সবার যে আনন্দ আমি পুরস্কার পাওয়ায়, আমার কাছে মনে হয় এটা বিশাল পুরস্কার। এবং সবাই যে চায় আমি পুরস্কৃত হই, আমি সম্মানিত হই। ইউ ডিজার্ভ ইট। হ্যাঁ, তো আমি জানি না কতটা ডিজার্ভ করি, আমি চেষ্টা করে যাচ্ছি। হয়তো খুব ভালো কিছু যে করতে পারছি সেটা আমি মনে করি না, মানে আমার মনে হয় যে আরো ভালো কিছু করা দরকার, ভালো কিছুর সুযোগ আসা দরকার, এবং মনে করি সব মিলে আমাদের কাজকর্ম আরো ভালো হওয়া উচিত, এটা আর কি। সো এখন সে কথা বলতে গেলে তো আসে যে আমরা বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আসলে বিজনেস। তো বিজনেস তো অবশ্যই থাকবে, কিন্তু সেটা আমার মনে হয় যে আরো ভালোভাবে যদি সবাই চিন্তা করে যে আমরা বেটার গল্প বলতে চাই। এখন বেটার গল্প কি, সেটা তো একটা আপেক্ষিক কথা, মানে যেই গল্পের পরিমিতি দিয়ে আসলে মাপা যায় না। তবে যেটাকে আমরা আশা করি আর কি, যেটাকে বলি মান বলি আর কি, তো সেটাই যদি সবাই মেনটেন করে, আমার মনে হয় যে তখন আসলে দর্শক সেটাই দেখবে, এবং সেটা দেখবেই। কারণ আমাদের প্রচুর দর্শক, আমাদের এই ফিল্ম, ড্রামা এসবের প্রতি ওনাদের আগ্রহ অনেক বেশি, এবং ওনারা দেখেন। সো আমি ওই আশা রাখি যে নিশ্চয়ই আরো ভালো কিছু সামনে করব, আরো ভালো কিছু আসবে, সেই আশাটা রাখি। রোদ বৃষ্টির গল্প 2টো ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে, একটা হচ্ছে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, আরেকটি হচ্ছে শ্রেষ্ঠ অভিনয় শিল্পী, এবং সমালোচকদের রায়ে। আমার কাছে এটা বেশি ভালো লেগেছে যে সমালোচকদের রায়ে, ক্রিটিকদের রায়ে আসলে অ্যাওয়ার্ড পাওয়াটা কিন্তু খুবই সম্মানের। তো সেই বিষয়টা নিয়ে কি বলার আছে? হ্যাঁ, আমি জুরি বোর্ডে যারা ছিলেন ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনারা এই কাজটাকে বিবেচনা করেছেন, এবং আমি মনে করি যে একটা যথাযথ কাজকে বিবেচনা করা হলো। কারণ এই যে সুব্রত সঞ্জীব, যিনি আমাদের ডিরেক্টর, সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কৃত হলেন, তো ওনার গল্পগুলো একটু আলাদা। উনি আমার সাথে যোগাযোগ করেন, আমি যখন কত সালে 22 সাল থেকে উনি আমার সাথে যোগাযোগ করেন যে উনি কাজ করতে চান, কিছু কাজ করবেন, কিন্তু উনি ঢাকায় শুট করেন না। আচ্ছা। তো উনি বরিশালে ওনার বাড়িতে থাকেন, ওখানে বসেই লিখেন। যেটা আমি স্টেজে বলছিলাম যে ওনার উঠানে বসে ওনার উঠানেই শুট করেন উনি। বাট গল্প নানা রকম, সেই
গল্পগুলো আসলে উনি খুব যত্ন নিয়েই করতে চান এবং যত্নে লালন করেন আসলে উনি, হ্যাঁ। যে এই গল্পটাই আমি করব। থাকে না যে 4টা 5টা স্ক্রিপ্ট দিল কেউ, যে কোনটা ভালো লাগে বলেন ওইটাই করব, ব্যাপারটা এরকম না। ওনার গল্পগুলো একদম উনি ফিক্সড, যে এই গল্পটা উনি লিখলেন, এই গল্পটাই উনি করবেন। তো ওনার গল্পগুলোর এক ধরনের খুবই ডিফারেন্ট অ্যাঙ্গেলে এক ধরনের বার্তা থাকে আর কি। সেটা কেমন, যেমন আমরা যে কাজটা করছিলাম এটা হচ্ছে সেই বিষয়টাকে সামনে আনলো, যে অনেকে আবৃত্তি চর্চা করতে করতে ওর কথাবার্তাটাও একটু ওই আবৃত্তি ঢঙের হয়ে যায়। কেউ গান গাইতে গাইতে দেখা যায় যে এটা যদি আমি আমার দেখে আসা যে নজরুল সঙ্গীত করতে করতে উনি কথাই বলেন এভাবে যে গলাকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না, এই গলাটা খুব মূল্যবান, এটাকে যত্নে রাখতে হবে, মানে এই ধরনের ডেলিভার হয়ে যায়। এবং উনি বলার সময়ও দেখা যায় যে পারলে উনি হাতে কথা বলবেন, গলায় কথা বলতে চান না, এরকম। তো সেটা হয়। এখন যারা ক্লাসিক্যাল করেন, ডান্স করেন, ওনারা হ্যাঁ এ করতে করতে ওনাদের একটা ইয়ে চলে আসে। তো সেই চলে আসাটাতে তাকে মেয়েলি বলে খোঁচায় কেউ, তাকে নানা রকম কথা শোনায় কেউ, অনেকে তার সাথে বন্ধুত্বের জায়গাটা বা বন্ধুর সংখ্যাটা তার কমে আসে। সো এরকম নানা বিষয় আর কি। তো সেই জায়গায় মানুষ হিসেবে খুব হেয় করা হয় এরকম। তো এখানে যে গল্পটা ছিল যে ছেলেটা, এটা তাদের বংশ পরম্পরায় হয়ে আসছে যে পরিবারে যে গান এবং নৃত্য দুইটা পাশাপাশি চলতো, দেখা যায় হ্যাঁ চর্চাটা হতো। প্লাস হচ্ছে যে তারা ওই বিভিন্ন জায়গায় শো করে, তো সেই শো গুলোতে দেখা যায় যে বাবা গান গাচ্ছে, সে হয়তো মেয়েদের মতো কস্টিউম পরে নাচ করলো, এরকম। এটা আগে প্রচলিত ছিল অনেক বেশি। বা আমাদের যদি যাত্রা গানও বলি, যাত্রা গানেও কিন্তু প্রচুর পুরুষই আসলে মেয়ে সেজে অভিনয় করে, তো সেই চরিত্রে তো ওই প্রফেশনটাকে সে রেসপেক্ট করে অনেক বেশি, কারণ এই প্রফেশনটা তার বংশ পরম্পরায় হয়ে আসা, এবং সেখানে সে মন্দ কিছু দেখে না, বরং এটার মাধ্যমে যে মানুষ আনন্দিত হয় সেটাকেই সে অনেক বেশি গুরুত্ব দেয়। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে মানুষ সে আনন্দটা নিচ্ছে কিন্তু তার জীবনে আনন্দটা মানে থাকছে না, এবং তাকে হেয় প্রতিপন্ন করছে সমাজে। তার প্রতি দেখা যায় যে আশপাশের মানুষজন সেই সম্মানটা দিচ্ছে না, বরং অসম্মান করছে বেশি। পুরস্কার হাতে পাওয়ার পর মঞ্চ থেকে নেমে প্রথম ফোন কলটা কাকে করেছো? আম্মাকে। খুব স্বাভাবিক। আন্টি কি বললো? আমা বললো যে খুব ভালো খুব ভালো। আম্মা তো খুব সরল মানুষ, বললো যে তুমি না দুইটা পাইছো, দুইটা দিল না তোমার পুরস্কার? বললো যে দুইটা একই ক্যাটাগরিতে, এটা না, তারপরে তো দুইটাতে পাইছো, তো দুইটাতেই দেওয়ার কথা। মায়ের মন বলে কথা। আন্টি কি বাসায় বসে বসে যখন নাটক দেখে তখন নাটক নিয়ে কিছু বলে নাকি কোনো মন্তব্য করে না? আম্মা খুব দেখে না, মানে মাঝখানে একবার বলছে যে এই নাটকটা তো সুন্দর হয়েছে, এরকম বলছে আর কি। এখন কি তার কোনো আক্ষেপ আছে যে ছেলে কেন বিসিএস ক্যাডার হলো না, গভর্নমেন্ট জব করলো না? না, এই ধরনের আক্ষেপ তাদের নাই। তাদের যে কনসার্নটা এটা সব বাবা মায়েরই থাকে, যে আসলে ছেলে মেয়েদের সেটেলমেন্টের ব্যাপারটা ওরা কি করবে না করবে। তো আমি অনার্স শেষ করেও যখন আসলে বিসিএস এর জন্য যথেষ্ট চেষ্টা করছি না তাদের মনে হচ্ছে, আর আসলে তো চেষ্টা করি নাই, তো সেটা তো তারা বুঝে, তো সেটা মনে হচ্ছে, তাদের মনে হচ্ছে যে আমি বকে গেছি এবং আমি মোটামুটি নষ্ট হওয়ার পর্যায়ে, কারণ পড়াশোনা সঙ্গীতে করা, তো এইরকম একটা ডিপার্টমেন্টে পড়াশোনাটাই তো একটা পরিবারের জন্য বিশাল চাপ। আমার কাছে মনে হয় যে সঙ্গীতে পড়ে কি করবে, তো আমিও তো জানি না যে আমি কি করবো, আমার তো আসলে কোনো মানে গোল ছিল না যে আমি এই করব বা এই। এইজন্য আমি শুরুতে বলেছি যে আমি জানি না তিনি আসলে কি হতে চেয়েছিলেন। তো আমার যেটা ছিল যে আমার প্রতি এই ধরনের একটা বিশ্বাস সবসময় ছিল যে ইনশাল্লাহ আমি ভালো কিছুই করব, যাই করি ভালো কিছুই করব, আমার ভালো কিছুই হবে, এই বিলিভটা ছিল। কারণ আমার যেটাই করতাম সেটা খুব মন দিয়ে করতাম, সেটা তুমিও জানো যে আমরা যখন সংগঠন করতাম সেখানে আমি অনেক ডেডিকেটেড ছিলাম। মূকাভিনয় নিয়ে আমরা প্রচুর কাজ করেছি, মূকাভিনয় নিয়ে প্রচুর কাজ করলাম, বা আমি জয়ধ্বনিতে ছিলাম গানের সংগঠন, সেই সংগঠনের কিভাবে ভালো হবে, এখানে এসে সবাই কিভাবে গান করতে পারবে, এইগুলো নিয়ে খুব বেশি সচেতন ছিলাম। বা প্রথম আলো বন্ধু সভা করতাম, সেই জায়গাটা আমাদের চর্চার জায়গাটা আর কতটা ভালো হতে পারে, আমরা আর কি কি বই পড়তে পারি, আমরা আর একটু গানের আসর করতে পারি কিনা, একটা প্রোগ্রাম করতে পারি কিনা, একটা প্রোগ্রাম করা খুব দরকার, এইসব নিয়েই তো ছিলাম আসলে। তো বাট আমি অনেস্টলি ছিলাম যেখানেই ছিলাম, কাজ হাতে নিলে সেই কাজটা শেষ করতাম আর কি। এমনিতে আমি অনেক অলস, কাজ শেষে আমি অনেক অলস,
বাট করতাম তো, But মনে হতো আর কি যে আমি ভালো কিছু আমার এই করবো। মুহূর্তে মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে যে যারা আমরা বন্ধু সভা করতাম আমরা কিন্তু মেরিলের নানা অংশের সাথে কাজ করেছি, এই মঞ্চে উঠেছি, অনেক রকম কাজের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম, তুমিও করেছো। এবং সেখানে তুমি যখন অ্যাওয়ার্ডটা নিচ্ছ মনে হচ্ছে, আমার ফিল হচ্ছিল যে বন্ধু সভা অ্যাওয়ার্ড দিচ্ছে। মানে আমি জানি না, আমি এখনো কোনো পোস্ট লিখিনি, ইচ্ছে করে যে ইন্টারভিউটা আগে নেই। এবারে মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়া প্রথম ইন্টারভিউটা আমি তোমারটাই করছি আজকে, সো নিশ্চয়ই আমি সেটা নিয়ে লিখবো, প্ল্যান আছে আমার, বাট মাথার মধ্যে অনেক কিছু এই মুহূর্তে ঘুরছে। এক নম্বর বিষয় হচ্ছে যে এই যে এত দূর যাওয়া, আমি যদি 2 বছর পেছনে ফিরে তাকাই, ওই বছর মনে আছে যে প্রীতম হাসানও একসাথে নমিনেশন পেয়েছিল অভিনয়ে, এবং পুরস্কারটা প্রীতম হাসান পেয়েছিলেন, কিন্তু তিনি একজন সঙ্গীত শিল্পী, এবং ওইবার প্রীতম হাসান, সিয়াম ভাইয়া, সিয়াম আহমেদ একসাথে উপস্থাপনা করেছিলেন। খায়রুল বাশারের তো সঙ্গীত শিল্পী হওয়ার কথা ছিল, সে অভিনয় শিল্পী হয়ে গেল। সে কি কোনোদিন আর গান গাইবে না, মানে প্রফেশনালি? তাসনিয়া ফারিনও তো গান করছে, আমি তো একটা আমার ব্যান্ড ছিল, আমি যেটাকে এই বলি আর কি, যে এটা আমরা চিল্লাপাল্লা করতাম, গান গাইতাম না, সেই ব্যান্ডে গান গাওয়া, সেই টিএসসি তে মানে অন্যরকম তো ছিল সবকিছু। হ্যাঁ, তো আমার ওই যে মানে আমি সামটাইমস মনে হয় যে গুড ফর নাথিং, তো গানের ক্ষেত্রে বেশি আমি সচেতন ছিলাম, তো সেই ক্ষেত্রে আমার এটা বেশি মনে হতো আর কি, যে আমি গানটা আসলে পারি না, আমার জেনে বুঝে গাইতে হবে, সো আমাকে ক্লাসিক্যাল শিখতে হবে, এবং ক্লাসিক্যালের প্রতি আমার খুবই আসলে ইয়ে ছিল আর কি, টান ছিল যে আমি ক্লাসিক্যাল শিখবো তারপরে গান করব। সেটার জন্য আমার যাওয়া হলো আমাদের, যদি বলি বাংলাদেশের উনি খুবই হ্যাঁ গুণী রাগ শিল্পী, উনি উস্তাদ উস্তাদ অশিস দে, ওনার কাছে গেলাম। উনি সব স্টুডেন্টকে রাখেন না, উনি ওনার কাছে 100 জন গেলে হয়তো কিছু জন রাখেন। তো ওনার কাছে যাওয়ার পর উনি একটা ছোট্ট ভাইবার মতো নেয়, যে একটা গান গাও, আমি যেটা করছি এটা করো। তো ওনার সাথে গলা মিলানো, তো তারপর উনি বললেন না তোমাকে দিয়ে হবে, তুমি আসো তুমি। তো আবার আমাকে এটাও জিজ্ঞেস করলো যে তুমি আসবা, তারপরে 2 দিন পরে আসবা না, গানের প্রতি কি আগ্রহটা এরকম নাকি? আমি বলছি না, আমি আসবো। তারপরে কি হলো? আমার কাছে তো মনে হলো যে এটা বিশাল সুযোগ পাওয়া আমার। হ্যাঁ, তারপর কি গেলে? আসলে তারপরে যে তখন আমি অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে কাজ করি, নিকেতনে একটা আমাদের বিজ্ঞাপন বানাতাম, সেখানে অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে জয়েন করা গল্পলোকে। তো ওই এখানে এত কাজের চাপ পড়ে গেল যে আমি প্রায় 1-1.5 মাস যেতে পারি নাই। তারপর আর লজ্জায় আমার সামনে যেতে পারিনি আমি আসলে, এবং মনেই হলো যে না, এইভাবে তো আসলে হবে না। কিন্তু আমি এখনো স্বপ্ন দেখি যে আমি দেখতে পাচ্ছি রিজভী, মানে খায়রুল বাশার, সে সামনে কোনো বড় একটা কিছুতে, মানে কোনো সিনেমায় গান গেয়ে ফেলেছে, বা অনেক বড় একটা গান গেয়ে, বড় বলতে আমি ইন এ সেন্স এটা বোঝাচ্ছি যে সে যে গানটা গাইবে সে গানটা অনেক বিখ্যাত হবে, জনপ্রিয়তা পাবে। হতেই পারে, মানে জানি না, তো হতেই পারে। আমি তো অনেকগুলো উদাহরণ দিয়েছি, জেফার আপু একজন সঙ্গীত শিল্পী, তিনি অভিনয় করলেন। প্রীতম ভাইয়া একজন সঙ্গীত শিল্পী। না, আমি সঙ্গীত শিল্পী না, আমি সঙ্গীত শিল্পী না, তিনি অভিনয় করলেন। আবার যদি অন্যদিকে দেখি, নুসরাত ফারিয়া নায়িকা, তিনি কিন্তু গান গেয়েছেন। তাসনিয়া ফারিন আগে থেকে সে গান করতো, সেও একজন নায়িকা বা অভিনয় শিল্পী যেটাই বলি, সেও গান গেয়েছেন। তাহলে অভিনয় শিল্পী খায়রুল বাশার তো অ্যাকচুয়ালি পড়াশোনাই করেছে সঙ্গীতে। হ্যাঁ, সুযোগ আসলে আমিও গান গাইতে পারি যদি আমার কাছে যথাযথ মনে হয়, কিন্তু আমি গান করব সেটা আমি বলতে পারি না, কারণ আমি গান করব যদি আমি গানটা শিখি, তারপরেই গান করবো। এরকম সুযোগ আসলে তো আমিও গাইতে পারি। আমি আমার কিছুদিন আগে আমাদের একটা নাটক রিলিজ পেলো, এটা হচ্ছে গোল্ডফিশ, ওটাতে একটা গান গাইলাম। হ্যাঁ, তো বাগান বিলাস নামে। তো ওইটা ওই যে চাপে পড়ে ব্যাপারটা এরকম ছিল যে আসলে এখন একজন সঙ্গীত শিল্পীকে যে আসলে যথাযথ সম্মানই দেওয়া হবে, ওইটা ডিরেক্টরের হাতে মনে হচ্ছিল ছিল না। সে বলছিল যে তুমি গেয়ে দাও, তুমি গেয়ে দিলে একটু বেঁচে যাই। হ্যাঁ, তা আমি তো বলছিলাম যে আমি তো গাইতে পারবো না, আমার তো গাওয়া
প্র্যাকটিস হবে না, প্র্যাকটিস নাই, আমি না না তুমি পারবা, আমি জানি তুমি পারবা, এই বলে গাওয়াই ফেললো। তো গাওয়ার পরে আমি দেখি যে ফিডব্যাক খারাপ না, ভালো। হ্যাঁ, ফিডব্যাক তো ভালো হবারই কথা, কারণ খুব স্বাভাবিক ব্যাপার। একটু সিনেমার গল্পে যাই। জীবনানন্দ দাশ, আমরা সবাই জানি যে বনলতা সেন আসবে, এবং আমার খুব ব্যাড লাগছে, ওই প্রসঙ্গে না যাই। একই সাথে আরো দুটো সিনেমা আসার কথা, তো সেই সিনেমার কি খবর? আচ্ছা, এই সিনেমাগুলো আসবে। আমার ফুটবল ৭১ এটা আসার কথা, ৩.৫ হাত ভূমি, দুইটাই আসলে আরেকটা পুরো সিনেমা শুরু করার কথা তানভীর মোকাম্মেল স্যারের, ওইটা শুট শুরু হবে অক্টোবরের দিকে। ওটা কি কোনো মানে গভর্নমেন্ট অনুদানের নাকি? এটাও অনুদান প্রাপ্ত, হ্যাঁ এটাও অনুদান প্রাপ্ত। কবে আসবে এই সিনেমাগুলো? সিনেমাগুলো তো কবে আসবে এটা ঈদে আমাদের চিন্তা ছিল, ওই যে ইয়েটা বনলতা সেনটা করার, কিন্তু বনলতা সেনটা ঈদে দিচ্ছে না, কারণ আমাদের ওই যে উজ্জ্বল ভাইয়ের ভাবনাটা মনে এরকম যে এক ঈদে সব সিনেমা একবারে না দিয়ে এটা যদি ভাগে ভাগে পুরো বছরব্যাপী সিনেমা আমরা দেখতে পারি সেটা ভালো। তো ওনার ডিসিশন হচ্ছে যে ঈদে না দিয়ে পরবর্তীতে দিবেন। সিনেমা হলে গিয়ে এখন সিনেমা দেখা হয়? হ্যাঁ, রোজার ঈদে কোন কোন সিনেমা দেখেছো? চক্কর দেখলাম, আর দাগি, আর বরবাদ দেখার ইচ্ছা ছিল, জঙ্গলি দেখার ইচ্ছা ছিল, আসলে হয় নাই। দেখি রিসেন্টলি যদি কোনো প্ল্যাটফর্মে থাকে তাহলে দেখে ফেলবো। দ্যাটস গ্রেট। যেহেতু ক্যামেরা বিহাইন্ডে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শুরুতে, সেক্ষেত্রে কখন এমন হওয়ার সম্ভাবনা আছে যে ইন ফিউচারে ডিরেকশন দেয়া? এটা তো বলি না, আমার কেন যেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আসলে এরকম প্ল্যান আগেও ছিল, এখনো আছে আসলে, যে একটা সময় গিয়ে আমি একটা থেকে দুইটা সিনেমা আমি করতে চাই। বিশেষ করে একটা সিনেমার যে গল্প, যেটা আমি অনেক আগে থেকে করতে চাই, সেটা আমার মাথায় আছে এখন। মানে গল্পটাও নিজে, সেটা হ্যাঁ মৌলিক একটা, আমার ক্যাম্পাসে থাকাকালীন সময়ই মনে হচ্ছিল যে আমি এটা এই প্লট ধরে একটা সিনেমা করব। তো ওইটাও করতে চাই, আর একটা সিনেমাও করতে চাই, বা যদি হয় এটা, কিন্তু ওইটা আর অনেক সময় পর। আচ্ছা, সেটা সময় বলে করব আর কি। হ্যাঁ, দ্যাটস গ্রেট। যদি সুস্থ সবল থাকি, যদি যথেষ্ট বয়স হওয়ার পর সুস্থ সবল থাকি, তাহলে করব। ওটিটি প্ল্যাটফর্মের কি খবর? ওটিটি প্ল্যাটফর্মের খবর তো আমি অনেক দিন যাবত জানি না আসলে। মানে ক্যাফে ডিজায়ারের পরে বোধহয় আবার কোনো নতুন কোনো ওটিটি প্ল্যাটফর্মের কাজ করা হয়নি? না, ক্যাফে ডিজায়ারের পর আর করা হয়নি। মানে এটা কি কোনো বিশেষ কারণ আছে যে গল্প মিলছে না? বা না, আমি এই বনলতা সেনে তো দীর্ঘদিন ছিলাম, মানে এটা আমাদের একটা প্ল্যান ছিল যে শুট হবে কিছুদিনের, কিন্তু সেটা আসলে সিনেমার প্রয়োজনেই, লোকেশন সবকিছু মিলেই সবকিছু ম্যানেজ করে ঠিকঠাক কাজটা করতে গিয়ে এটা 1.5 বছর চলে গেল। হ্যাঁ, তো 1.5 বছরে অনেক অনেক অফার আসছে, অনেক কিছুই করতে পারি নাই, ওটিটির অনেক অফার ছিল। তো এরপর সেই অফারটা কমে আসছে, এটা একটা কারণ হতে পারে যে দীর্ঘ একটা বিরতি, এরকম কারণে। এরপর 1-2টা সুযোগ যাও আসছে আমার, সকল ধরনের আসলে কথাবার্তা শেষেও, মানে যোগাযোগ শেষেও, তারপর কেন হলো না হলো এটা নিয়ে না বলি, এটা ব্যাটে বলে মিলে না, অনেক কাহিনী থাকে, অনেক কিছু হয়। এরপর আর এমন কোনো কাজ আসে নাই যেটা আমি আসলে করতে খুব আগ্রহী বা আমি চ্যালেঞ্জ ফিল করছি, এমন কিছু আমি পাই নাই, এবং অফারও আশা করি সেভাবে আসা নেই। ওকে, বন্ধু হিসেবে জিজ্ঞেস করি, শিল্পীর জীবনে প্রেম কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু শিল্পীর জীবনে না, প্রতিটা মানুষের জীবনে প্রেম খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রেমের তো নানা রকম ধরন হতে পারে, তো আমার তো সবকিছুতেই প্রেম। আচ্ছা, হ্যাঁ, আমার সবকিছুতেই প্রেম, আমার সবকিছুতেই বিরহ, দুইটা পাশাপাশি খুব সমান্তরালে চলে আর কি। তো মানে আমি এরকম একটা কথা প্রায় বলি যে কোনো ধরনের জটিলতায় কাজে শতভাগ মনোনিবেশ করা যায় শুধুমাত্র হৃদয় সংক্রান্ত জটিলতা ছাড়া। এই কথার সাথে কি তুমি একমত? একমত। কতটা টাফ টাইম যায় যখন মানসিকভাবে একটু বিধ্বস্ত থাকো, কিন্তু অভিনয় করতে হয় বা ক্যামেরার সামনে দাঁড়াতে হয়? সেটা হয় কি যে তখন বোঝাই যায় যে আসলে আমি যথাযথ এফোর্ট দিতে পারছি না, কারণ ভেতরে যদি ব্ল্যাঙ্ক থাকে, ভেতরে যদি রক্তক্ষরণ হয়, তখন ওইটাই চলতে থাকে আসলে। তখন ওই অনুযায়ী তো আমাদের যেই মানে রিয়েক্ট করার কথা, সেই রিয়েকশনটা আসে না, বেশি কাজ করে না। হ্যাঁ, হয়তো একটা হাসি আমাদের কাছে অদ্ভুত লাগতে পারে, সুন্দর লাগতে পারে, তো সেই হাসিটা হয়ে উঠছে না, কারণ আমাদের ঠোঁটের ভাঁজ যেভাবে যাওয়ার কথা সেভাবে ঠিক যাচ্ছে না। কোথাও যেন একটা বিষণ্ণতা, কোথাও যেন একটা অন্ধকার থাকেই আসলে। তো এটা বুঝি। তো
এই হৃদয় হুলস্থুল থাকলে আসলে হয় না, কারণ কাজটা করার সময় পুরোপুরি এটা একদম ধ্যানের মতো, ওইখানে ডুবে যেতে হয়। তো লাকি একটু আমি যে মানে সামটাইমস মনে করি যেন অ্যাকশন বলার পরে তো আমার ভিতরে কিছু থাকে না, আমি ওইখানে থাকি। হ্যাঁ, তো that's এই the জায়গাটাই spirit. আর কি বেঁচে যাওয়া, এছাড়া মনে হয় যেটা খুব টাফ যদি মানুষের। আমি ঠিক আসার আগে একজনের সাথে আড্ডা দিচ্ছিলাম, একজন নায়িকার সাথে মূলত। তো সে তোমাকে নিয়ে বলছিল যে আমার খায়রুল বাসারকে খুব ভালো লাগে কারণ সে কোথাও আগে পরে নেই, কারণ আগে পিছে নেই। এই যে আমরা বলি যে ইন্ডাস্ট্রিতে অনেক সিন্ডিকেট রয়েছে, হুম। তুমি কি কোনো সিন্ডিকেটের মধ্যে পড়ো নাকি তুমি তোমার মতো করে চলো? আমি আমার মতো চলি। আমার যেটা করতে ভালো লাগে, যে কাজটা, যে গল্পটা পড়ে মনে হয় যে না এই কাজটা করা দরকার, আমি হুম, করি। হুম, হুম। যেটা মনে হয় যে না এটা হচ্ছে না, বা এটা আমার কাছে মনে হচ্ছে যে প্রয়োজন নাই, আমি হুম। সেটা করি না। আর সিন্ডিকেট বলতে কিছু আমি আসলে ধারতে চাই না, গুড। ভাবতে চাই না, বুঝতে চাই না। শুধু আমি কাজটা বুঝতে চাই, আমি আমার অভিনয়টা বুঝতে চাই, আমি যে গল্পটা পাই সেই গল্পটাকে বিশ্লেষণ করতে চাই, চরিত্রটাকে বিশ্লেষণ করতে চাই এবং আমি প্লে করতে চাই। দারুণ। সর্বশেষ কবে টিএসসি তে গিয়ে মরিচ চা খাওয়া হয়েছে বা যে কোনো চা খাওয়া হয়েছে? এই কিছুদিন আগে আমরা অভিমান নামে একটা নাটকের কাজের শুট জন্য? ছিল। হুম, হুম, হুম। আমরা টানা 3 দিন শুট করলাম দাবি ক্যাম্পাসে। হুম। তো 3 দিনই এই চা যখন খাওয়া ভাই হয়েছে ব্রাদাররা সবাই স্বপন চলে মামার আসে দোকানে, দেখার জন্য, তখন স্বপন মামার কেমন দোকানে। লাগে? ভালো লাগে এখনো তো। আমি তো ভাবি যে ক্যাম্পাসে গিয়ে হয়তো আমার সময়ের কাউকে পাবোই না, কিন্তু আমার সময় না থাকলেও এখন যারা আছে তারাও আমার কাছে মনে হয় যে আমার সময় আমার একই ছোট রকম। ভাই বা সিনিয়রদের সাথে যেভাবে, সিনিয়র তো খুব পাওয়া যায় না, হ্যাঁ, সবাই মোটামুটি জুনিয়র, বাট তাদের অ্যাপ্রোচটা সেম, মানে বাসার ভাই। ওই ওই হ্যাঁ, ফিলটা কাজ হ্যাঁ, করে। হ্যাঁ। তো আগে শুধু পার্থক্য এইটুকুই, আগে রিজভী ভাই বলতো, এখন শুধু বাসার ভাই বলে। এই আর কি, বাসার আমাকে ভাই। আজকে প্রোডিউসার ফোন করে বললো ওকে কি বাসার ডাকবো না খায়রুল ডাকবো, তা আমি বললাম যে আপনি দুটোই বাদ দিয়ে শুধু রিজভি ডাকতে পারেন, কারণ হ্যাঁ, তার ডাকনাম রিজভি, হ্যাঁ। কিন্তু থাক, সবাই এই তাকে। নামটা আমি এমনিতে একটু আড়াল করে রাখছি থাক, যে আচ্ছা থাক আমিও আড়াল এটা। করে হ্যাঁ। দিলাম, কোনো অসুবিধা নেই, আমরা বাসার ভাই বলবো না হলে খায়রুল খায়রুল ভাই বলবো, কোনো নো প্রবলেম। খায়রুল বাসার ওই পুরোটাই বললে খায়রুল আরো ভাই বেশি বললে ভালো। আরো আরো বেশি ভালো। এই পর্যন্ত নিজের করা কোন কাজটি সবচাইতে বেস্ট নিজের কাছে? এরকম তো অনেক কাজ, আহ, এরকম ভালো লাগার কাজ অনেকগুলা। সেগুলোর মধ্যে যদি বলি যে প্রথম কাজ যেটা, ইতি তোমারই আহ, ঢাকা, না, না তারও আগে। পুনরাবৃত্তি। ও পুনরাবৃত্তি, হ্যাঁ পুনরাবৃত্তি, ওইটা একটা ডিফারেন্ট, এটা আমার পুরো প্রথম লাইফটাই ফিকশন কাজ করা, টার্নিং পয়েন্ট অনিক ভাই লাইফে। ডিরেকশনে। হ্যাঁ। তারপর যদি বলি যে ক্লোজ আপ কাছে আসার প্রথম গল্প যেটা আমি কাজ করি, যেটা হচ্ছে তোমার পাশে হাঁটতে দিও। এরপর যদি বলি নেটওয়ার্কের বাইরে, এরপর যদি বলি মহানগর, এরপর যদিও এটার খুব ছোট অংশে ছিলাম, নিখোঁজ কাজটা আমার বেশ মানে পছন্দের, খুব ভালো লেগেছে। খুব পছন্দের। তো এরকম। ওকে, কোন ডায়লগ পছন্দের যেটা আজকে এই মুহূর্তে দেওয়া সম্ভব? এই যে এখন দুষ্টু ডায়লগ মাথায় আসতেছে, আমার কোনো বাকিগুলো ওইটাই আসে না। চাচ্ছি, no problem. মহানগরে যে বলছিলাম যে আসলে গ্যাসের ওষুধ মাঝে মাঝে লাগে, মানে বাসায় রাখেন, থাকে না, আসলে সব প্রয়োজন হয় না। তো ওইটাই মনে আছে আর কি, মানে মাথায় আসতেছে আর কি। আচ্ছা, কিছুক্ষণ okay. আগেও একটা ফুটেজ পেলাম তো এটার, তো ওইটাই মাথায় আসছে। এছাড়া অনেক ভালো ভালো ছিল আমার। আমার স্ক্রিপ্ট পড়ে পড়ে তো অনেকবারই ভাবলাম যে বাহ, এই সংলাপটা অনেক সুন্দর, তো সেভাবে মাথায় আসছে না। ওকে, একদম শেষে রয়েছি, গান দিয়ে শেষ করব। সো কোন গান দিয়ে শেষ করতে চাও? গান তো গাইতেই হবে, কোনো অপশন নেই। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। আরে বাহ, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাব আজ ছাড়িয়ে সীমানা। হয়তো পাবো না পথেরও ঠিকানা, তবু যাব আজ ছাড়িয়ে সীমানা। মনেরই আলোয় চেনে নেব পথ, তুমি ভরসা দিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য Thank you. ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকের প্রতি আমি বরাবরই বলি আপনাদের যে আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা আমার
যেই মন্দের ভালো কাজ সেই কাজগুলো কি আপনারা অনেক বেশি ভালোবাসেন, আপনাদের ভালো লাগার কথা জানান। সেটাই আমাকে উৎসাহ দেয়, সেটাই আমাকে দায়বদ্ধ করে আসলে যে আমাকে আরো ভালো কিছু করতে হবে। এই চেষ্টাটা আমার সবসময়ই থাকে। যতটুক মানে যতটুক সুযোগ আসে সে অনুযায়ী আমি চেষ্টা করি তার মধ্যে যেটা করা যায় সেটা করে যাবার। সেই চেষ্টাটা করে যাচ্ছি। এই চেষ্টাটা যদি আমাকে আরো ভালো কিছু করার সুযোগ করে দেয়, তাহলে আপনাদের জন্য আরো ভালো কিছু করে আপনাদের পাশে থাকতে পারবো। তো আপনাদের কাছে এই দোয়াই চাই যে সবসময় আমার প্রতি আপনারা আপনাদের শুভাশিস রাখেন এবং দোয়া রাখবেন যেন ভালো কাজের সাথে আমি থাকতে পারি, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা, জীবনের অনেক অনেক সাফল্য আসুক সেই প্রত্যাশা শেষ করছি আমি। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে দেখা হচ্ছে আবারও আপনাদের পছন্দের কোনো তারকাকে সঙ্গে নিয়ে, শুধুমাত্র টিবিএস এর পর্দায়।